আমি তো ভালোবাসি উপন্যাসের পার্ট ৩। মেঘ খাবার খেয়ে রুমে আসে, টানা ২-৩ ঘন্টা পড়াশোনা করলো। এইচএসসি পরীক্ষা শেষ হলো, ১ মাসও হয়নি, কিন্তু পড়াশোনা যেন ৩ গুণ বেড়ে গেছে। এডমিশন একটা মস্ত বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা করা। তার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে ভাগ্য। এইচএসসির রেজাল্ট কবে দিবে ঠিক নেই, পাশ করবে কিনা তাও জানা নেই, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগে ভাগেই নিতে হচ্ছে। বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনায় একটু বেশি এগিয়ে গেছে। 18 বছর বয়সে সবেমাত্র পা দিল, 2 মাস হয়েছে। তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ, কয়েক মাস পরে সে স্নাতক পরীক্ষার্থী হতে চলেছে। এগুলো ভাবতেই কেমন যেন মেঘের নিজেকে অনেক বড় বড় মনে হয়। পড়াশোনা শেষ করে সে নিজের বিছানায় শুয়েছে, হাতে তার নতুন মোবাইল, কিন্তু সেটা দিয়ে কি করবে? না আছে ফেসবুক, না আছে অন্য কোনো অ্যাকাউন্ট। ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইলটা আস্তে রেখে দেয়। শুয়ে শুয়ে ভাবতে থাকে আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার, কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবির ভাইয়ের সামনে। পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে। মেঘ সবেমাত্র ৫ম শ্রেণীতে উঠছে। তার বয়স ছিল তখন ৯ থেকে ১০-এর মাঝামাঝি। তখন মেঘের একটা বন্ধু হয়েছিল, নাম হলো জয়। ছেলেটা স্কুলে নতুন এসেই বন্ধুত্ব করেছিল মেঘের সাথে। ছোটবেলায় পিচ্চিদের বন্ধুত্ব যেমন ছিল, চকলেট শেয়ার করা, টিফিন শেয়ার করা, একসাথে খেলাধুলা করা, একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বর। ৭ দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘ আর জয়কে খেলতে দেখে। স্কুলে সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল, আর রাগান্বিত স্বরে বলছিল, তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে। তারপরে বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। একটা বার বোনের দিকে তাকিয়ে দেখেও নি দুগালে আবিরের ৫ আঙ্গুলের দাগ পড়ে গেছে। সেই যে থাপ্পড় দিয়েছিল, মেঘ ১ সপ্তাহ জ্বরে পড়েছিল। মেঘ ছোটবেলা থেকেই অনেক অভিমানী ছিল। ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের চোখের দিকে তাকাতো না। কথা বলা তো দূরের বিষয়, আবির বাসায় থাকাকালীন সময় রুম থেকে বের হয়নি মেঘ বালিকা। আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার। ছোট্ট মেঘের মনে তখনই জন্ম হয় আবির ভাইয়ের প্রতি অভিমান, সীমাহীন অভিযোগ, কষ্ট আর বিতৃষ্ণা। তার ঠিক ২ বছর পরে দেশ ছাড়েন আবির। এই সময়ে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসতো না। মেঘ আবিরকে দেখলে মনে হতো যেন ছুটে পালাচ্ছে। আবির বিদেশে চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয়ে থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব শুরু করতে থাকে খান বাড়িতে। আবিরের পাশের রুমটাই তার দখলে চলে আসে। আবির থাকলে হয়তো কখনোই সেই রুমে আসতো না। বিদেশে যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলছে, কিন্তু কথা হয়নি মেঘের সাথে। ২ থেকে ১ বার মেঘের কথা জিজ্ঞাসা করছিল, কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি। এরপর থেকে আবিরও কখনো মেঘের সাথে কথা বলতে চায়নি। এত বছর পর ভাই বাড়ি এসেছেন, এখনো দেখা হয়নি মেঘের সাথে। এরই মধ্যে এসে মারামারি শুরু করে দিছে। ছোটবেলায় অনুভূতি প্রকাশ করতে না পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো হিটলার। হিটলারের সঙ্গে কতটা মিল বা বেমিল সেগুলো বিবেচনা করার ইচ্ছা নেই তার। মাথায় একটা চিন্তা ঘুরছে, ধন্যবাদ জানানো উচিত, কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে? এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়লো। ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায়। ৩ ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায়। মিম আর আদিও স্কুলে চলে যায়। মেঘ ঘুম থেকে উঠে ৮টায়। রাত জাগার কারণে সকালে সে উঠতে পারে না। মাঝে মাঝে খেয়ে গোসল করে বের হয়, আবার মাঝে মাঝে এমনিতেই চলে যায়। ১০টা থেকে ২টা পর্যন্ত বাহিরে কোচিং করে, তারপরে টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায়। বিকালে একটু হই হুল্লা করে, তারপরে আবার পড়তে বসে। এই তার বর্তমান জীবন। আজও ব্যতিক্রম হয়নি। খাবার খেয়ে কোচিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে। বাসার গাড়ি তাকে নিয়ে যায়, আবার কল দিলে নিয়ে আসে। ঠিক ১২টায় ঘর থেকে বেরিয়ে আসলো আবির। ধীর গতিতে নিচে আসে। চিন্তিত মুখ দেখে মা মালিহা খান ভীত সুরে জিজ্ঞাসা করে, কিছু কি হয়েছে তোর বাবা? আবির মুখের ভারী ভাব রেখে উত্তর দেয়, কিছু হয়নি, খেতে দাও। ছোটবেলার চঞ্চল ভাব মোটেও নেই এই ছেলের মাঝে। এটা ভেবে বারবার হতাশ হচ্ছেন মা মালিহা খান। হঠাৎ চোখে পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে। হাতটাও কিছুটা ফুলে গেছে। আবির খাবার খাচ্ছে, তার মা শান্ত স্বরে বুঝাচ্ছে,
কাঁদছে, এটা করো না ওটা করো না, মনে হয় 5 বছরের শিশু সে, আগুন পানি চিনে না। যদিও বাবা মার কাছে সন্তানরা সারা জীবন শিশুই থাকে। খাওয়া শেষ করে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির। মেঘ বাড়ি এসেছে 1 ঘন্টা হয়েছে, শাওয়ার নিয়ে নিচে এসেছে খাবার খেতে। খাওয়া শেষ করলেন, এরই মধ্যে তানভীর রুম থেকে ছুটে এসে জিজ্ঞাসা করে, বড় আম্মু ভাইয়া কোথায়? আটকে ওঠেন মালিহা খান, ও তো 2-3 ঘন্টা আগেই খেয়ে বেরিয়েছে। কেন? ইস, মিস করে ফেললাম। মালিহা খান, কি হয়েছে বাবা? মেঘ বড় আম্মু আর ভাইয়ের কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা আসলে কি। তানভীর আবিরকে কল দিয়ে জিজ্ঞাসা করে, কোথায় আছো? আবির কি যেন বলল, স্পষ্ট শোনা যায়নি। তানভীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। বড় আম্মু, আম্মু, কাকিমণি বাহিরে চলো। কেউ প্রশ্ন করার আগেই তানভীর ছুটে গেল বাহিরে। তার পিছনে সবাই, মিম, আদি, কাকিমা, আম্মু সবাই দরজা পর্যন্ত গেল। সবার পেছনে মেঘও গেল সেখানে। এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির। নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক, হেলমেটটাও নীল কালার। হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই কবে দেখেছিল আবিরকে, সেই আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই। হেলমেট খোলাতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের। চোখে সানগ্লাস, নেভি ব্লু রঙের শার্ট, কালো প্যান্টের সাথে ইন করে পড়ছে। হাতে কালো ফিতার একটা ঘড়ি, পায়ে শু, জুতো। আপাত মস্তক দেখলো আবিরের। হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠ ছটফট করতে লাগলো মেঘের। আবিরের দিকে ভিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘ। আবির বাড়ির সকলের উদ্দেশ্য বলল, বাইকটা কিনেছি, কেমন হয়েছে? আবিরের কণ্ঠে মেঘের মনে গহীন ধাক্কা খায়। এতে হুঁশ ফেরে তার। দাঁড়িয়ে থাকতে পারছে না সে। মেঘ এক দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়ে। মিম আর আদি হই হুল্লো করছে। আবির ভাইয়ের কাছে আবদার করছে বাইকে নিয়ে ঘুরানোর জন্য। মালিহা খান ছেলের পণে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বাড়িতে 2-3টা গাড়ি থাকার পরেও কেন গাড়ি কিনতে হলো? আবির অবলীলায় উত্তর দিল, আমার গাড়িতে চলাচল ভালো লাগে না। পিচ্চিরা খুশি হলেও খুশি হতে পারেনি মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান। কারণ এই বাড়িতে বাইক ব্যবহার করা নিষেধ করছিলেন স্বয়ং আলী আহমেদ খান নিজেই। তিনি কোনো এক বয়সে বাইক অ্যাক্সিডেন্ট করেছিলেন। সেই থেকে বাইক কিনা, বাইকে চড়া সম্পূর্ণভাবে নিষেধ করছিলেন। ইকবাল খানের খুব ইচ্ছা ছিল বাইক কেনার, কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই, তাই কিনতে পারেনি। তানভীর খুব করে চাইছিল বাইক কেনার, রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে সুবিধা হবে তাই। বাবা মুজাম্মেল খানকে বলেছিল, কিন্তু বাবার এক কথা, তোর বড় আব্বু বাইক পছন্দ করে না, দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস, তারপরেও বাইক কেনার কথা মুখে আনিস না। আবির বাড়ি ফিরছে 24 ঘন্টা হবে, এরই মধ্যে বাইক কিনে ফেলছে। এর পরিণাম কি হবে এই ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির 3 বউ। অষ্টাদশীর হৃদয় কাঁপছে, কেমন যেন অস্থির লাগছে। পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে, দৃষ্টি তার অসীম দূরত্বে। কি জানি কি ভাবলো, কতক্ষণ হঠাৎ ঝলমলিয়ে উঠলো মেঘ। সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকে জিজ্ঞাসা করলেন, শ্বাস ঝেড়ে নিজের মাথায় গাঁটটা মেরে। মেঘ বলে, ছি মেঘ, ছি, কি ভাবছিস তুই এসব? কেউ কি তার চাচাতো ভাইয়ের উপরে ক্রাশ খায়? আর ভালো ভদ্র হলেও মানা যেত, এমন গুরু গম্ভীর, বদমেজাজি আর এমন হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাশ হয়? যে ছেলে 10 বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে, সে কখনো আমার ক্রাশ হতে পারে না। এটা ভাবতেই মেঘের বুকে ভেসে আসে কষ্ট। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সব থেকে কাছের বান্ধবী বর্ণাকে। প্রথম কল দিতেই কল রিসিভ হয়। বর্ণা কল রিসিভ করে বলতেছে, আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? মেঘ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? বর্ণা, হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন, ঠুসঠাস বন্ধ হয়ে যাবে। মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে, তুই আজ কোচিং এ আসলি না কেন? হ্যাঁ, কি যে একটা জিনিস মিস করলি? বর্ণা, কি মিস করেছি বলে ফেলো বান্ধবী। মেঘ, এখন বললে কি আর সেই ফিল পাবি? আজব তো। বর্ণা বলল, আরে বেবি বলো তুমি, কাল শুক্রবার, কোচিং বন্ধ, দেখা হবে রবিবারে। 3 দিন সহ্য হবে না, বলে ফেল প্লিজ। মেঘ, আচ্ছা ঠিক আছে বলছি, আমার হাতে এখন আইফোন 13 প্রো ম্যাক্স। মেঘের কথাগুলো শুনে বর্ণা একটু বিশ্বাস করলো না, হেসে উড়িয়ে দিয়ে বলছে, বল এখন কি বলবি? একটু পর 14 প্রো
ম্যাক্স কিনতে যাচ্ছিস? যাকে তার ভাই আধা ভাঙা একটা ফোন দিছে ব্যবহার করার জন্য দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন। তুই কি ঘুম থেকে স্বপ্নে দেখে উঠলি নাকি? মেঘ উৎফুল্ল মেজাজে আচমকাই বিগড়ে গেল আর বলল, কাল আবির ভাই দেশে এসেছেন, আমার জন্য নিয়ে আসছে। বন্যা, তাহলে তাই বল, তোর যে ভাই তোকে এ জীবনে কখনোই ফোন কিনে দিত না। তোর বাবা দিতে চাইলে সেই ফোন আছাড় মেরে ভেঙে ফেলতো।